নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসটা কি সেটা আপনারা বুঝতেই পারছেন। সেটা হচ্ছে আজকের লাস্ট আমাদের ক্লাস হচ্ছে অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব শিশির কুমার দাসের বইটি থেকে। আগের দিন আমরা পড়েছি হচ্ছে প্রায় 7-8টা চ্যাপ্টার আমরা পড়ে নিয়েছি। আগের দিনের ক্লাসটা চতুর্থ ক্লাস ছিল, তার আগে 3টে ক্লাস কিন্তু হয়ে গেছে। আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে, একটু বলে দিই, চরিত্র রচনা। তারপরে পড়েছিলাম উদ্ঘাটনের শ্রেণীবিভাগ, প্রেরণা, গ্রন্থি বন্ধন, গ্রন্থি মোচন, রীতি অভিপ্রায়, ভাষা বিচারের প্রাথমিক সূত্র এবং কবি ভাষা। আজ আমরা এই 22 থেকে 26 নম্বর যে পরিচ্ছেদ রয়েছে সেটাকে ক্লিয়ার করব। চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করি। রচনা রীতি। রচনার প্রথম গুণ কি? স্পষ্টতা। আশা করি আপনাদের সামনে বই রয়েছে। বই না থাকলেও যদি কেউ রাস্তায় হতেই পারে ক্লাস দেখছেন, তাদের জন্য এটা দেখানো, বা বই না থাকলেও বাড়িতেও যারা রয়েছেন এটা দেখে দেখে পড়লে সুবিধে হবে, তাই আমি এটা দেখিয়ে বলার চেষ্টা করছি। পাশে পারলে একটা খাতা রাখবেন, আমি কিছু লিখে দিই, সেগুলোকে নোট ডাউন করার চেষ্টা করবেন। আর অবশ্যই বইতে পেন্সিল দিয়ে কিন্তু দাগাবেন, যেগুলো আমি দাগাচ্ছি। কিছু ট্রিক্স বলছি মনে রাখার, সেগুলো একটু মনে রাখবেন। আচ্ছা চলুন। রচনার প্রথম গুণ কি? সেটা হচ্ছে স্পষ্টতা, কিন্তু বিশিষ্টতাহীনতা নয়। খুব গুরুত্বপূর্ণ জায়গা লাইনটা, যে রচনা এমন হতে হবে যার মধ্যে একটা স্পষ্টতা থাকবে, একটা ক্ল্যারিটি থাকবে, তাই তো, একটা ক্লিয়ারিটি থাকবে, কিন্তু বিশিষ্টতাহীনতা কিন্তু নয়। স্পষ্ট রীতি গড়ে ওঠে পরিচিত শব্দের ব্যবহারে, এবং পরিচিত শব্দ মানে কিন্তু বিশিষ্টতাহীন নয়। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রহেলিকা। কি বলছে? প্রহেলিকার বৈশিষ্ট্য হলো শব্দের অদ্ভুত সমাহারের মধ্য দিয়ে একটা ব্যাপার বলা। তাহলে প্রহেলিকা বলতে কি বলতে বলেছে? এক সেকেন্ড। আচ্ছা, এই যে প্রহেলিকার বৈশিষ্ট্য হচ্ছে শব্দের অদ্ভুত সমাহারের মধ্য দিয়ে একটা ব্যাপার বলা, শুধু শব্দ সজ্জার মধ্য দিয়ে সেটা কিন্তু নয়। ঠিক আছে? তার জন্য চাই রূপকের ব্যবহার। কোনো প্রহেলিকা ব্যবহার করতে গেলে, অর্থাৎ রচনারীতি কিভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে সেই বিষয়টাই কিন্তু বোঝাতে চাইছে, যে শুধু শব্দ সজ্জার মধ্য দিয়ে সেটা গড়ে তুললেই হয় না, তার জন্য একটা রূপকের সমাহার প্রয়োজন। যেমন কি, আমি একটা লোককে দেখলাম, সে আগুন দিয়ে আর একজনের উপর ব্রোঞ্জ জ্বালাচ্ছে, আর অপ্রচলিত শব্দের সন্নিবেশে সৃষ্টি হচ্ছে কি বাগাড়ম্বর। কাজেই চাই একটা মিশ্রিত রচনারীতি হতে হবে। ঠিক আছে? একদিকে অচলিত, রূপক, অলঙ্কৃত শব্দ ইত্যাদির ব্যবহারের ফলে রচনা যেমন একটা প্রাত্যহিকতা বা সাধারণ অর্থের ঊর্ধ্বে যেতে পারে, অন্যদিকে কি বলছে, প্রচলিত শব্দারম্ভর মধ্যে একটা স্পষ্টতা থাকতে হবে। রচনা রীতি মানে আমরা বুঝি ভাষা রীতি, যেটাকে বলে রচনার শৈলী, তাই তো? সেই বিষয়টা কিন্তু বোঝাতে চেয়েছে। এইখানে জায়গাটা জাস্ট রিডিং পড়ে নেবেন, এখানে খুব বেশি সেরকম কোনো প্রশ্ন নেই। পরবর্তী জায়গায় চলে আসছি, যেখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে 23 নম্বরে। সেটা হচ্ছে মহাকাব্য। বলছে যে মিতচ্ছন্দে রচিত বর্ণনাত্মক কাব্যের, যে কাব্যে বর্ণনাত্মক মিতচ্ছন্দে রচিত, অর্থাৎ মহাকাব্য, তার সঙ্গে ট্র্যাজেডির বেশি কিছু ঐক্য রয়েছে। কি বলছে? মিতচ্ছন্দে রচিত হয় কিন্তু মহাকাব্য, মনে রাখতে হবে, এবং সেটা বর্ণনাত্মক হয়ে থাকে। ঠিক আছে? এবং কি, বিশেষ সময়ের একটা ঘটনাকে বর্ণনা হিসেবে তুলে ধরা হয়। এখানে কোথাও আমরা মহাকাব্যের বৈশিষ্ট্যটা জানতে পারছি। তারপরে এখানে আমরা পাচ্ছি সিসিলিতে ইত্যাদি যুদ্ধ জয়ের, এখানে সেরকম প্রশ্ন নেই। এই যে এই জায়গাটা দেখুন কি বলছে। আগের কথার পুনরাবৃত্তি করে বলি, এক্ষেত্রে সকলের সঙ্গে তুলনায় হোমারকেও মনে হয় দৈব শক্তিতে উদ্বুদ্ধ। এর আগেও আমরা হোমারের কথা কিন্তু পেয়েছি। ঠিক আছে? হোমারকে কি মনে হয়? সে হচ্ছে দৈব শক্তিতে উদ্বুদ্ধ, এবং ট্রয় যুদ্ধের কাহিনীর আদি আছে, অন্ত আছে, কিন্তু হোমার সমগ্র ট্রয় যুদ্ধের কাহিনীকে তার কাব্যের কিন্তু বিষয়বস্তু করেননি। কারণ কি? তিনি জানেন বিষয়টা অত্যন্ত বড় হবে, এবং তার মধ্যে অখণ্ডতা সৃষ্টি করা কিন্তু সহজ নয়। আর যদি তা সম্ভব হয় তাহলে অসংখ্য ছোট ছোট ঘটনার ভারে জটিল হয়ে যাবে। জায়গাটা বুঝতে হবে অবশ্যই, এতটুকু দাগান। কি বলতে চেয়েছে শুনে নিই আমরা। হোমারের যে
বিষয়কে নিয়ে আলোচনা করছে। হোমার যে কাব্য রচনা করেছে ইলিয়াড ওডিসি, সেখানে ট্রয় যুদ্ধের যে কাহিনী রয়েছে, ঠিক আছে, যার আদি রয়েছে অন্ত রয়েছে, ট্রয় যুদ্ধের কাহিনী একটা বড় ঘটনা নিয়ে, কিন্তু হোমার কিন্তু পুরো বিষয়টাকে তুলে আনেননি। কারণ যদি পুরো বিষয়টাকে তিনি তুলে আনতেন তাহলে কি হতো, সেটা অনেক বড় হয়ে যেত, যেটা কি বলে আয়ত্তের মধ্যেই হতো না। তারপরে সেই যে অখণ্ডতা রক্ষা করা বা সৃষ্টি করা খুব একটা সহজ কিন্তু কাজ নয়। তার জন্যই তিনি কি করেছেন, এবং সম্ভব হয় তাহলেও অসংখ্য ছোট ছোট ঘটনার ভারে সেটা কি হবে, অত্যন্ত জটিল হয়ে যাবে। তাই কোনো কোনো মানুষের জীবনকে নিয়ে যদি আমি কিছু লিখতে চাই, তাহলে পুরো বিষয়টাকে যদি আমি আনতে চাই, সে খেয়েছে, ঘুমিয়েছে, বাজারে গেছে, এই তুচ্ছ তুচ্ছ জিনিসগুলো আমি বাদ দিতেই পারি কিন্তু, কারণ এগুলোকেও যদি নিয়ে আসি, আবার সেই মানুষটার মূল ঘটনাটাও নিয়ে আসি, তাহলে এই দুয়ের মধ্যে সামঞ্জস্য ঘটানোটা খুব ডিফিকাল্ট। যদিও ঘটাতে পারি, তাহলেও কি হবে, এত ছোট 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 কাহিনীতে ভরে যাবে, সেটাই মানুষের ইন্টারেস্টই থাকবে না, তাই না? এই বিষয়টাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। বোঝা গেল? জায়গাটা কিন্তু একটু খেয়াল করবেন, জায়গাটা কিন্তু বুঝতে হবে। আমি দাগিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট যেটা বলা হয়েছে, এখানে আর সেরকম ভাবে কিছু নেই, এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, এই জায়গাটা দেখে নিতে পারেন, ঠিক আছে। নেক্সট চলে আসছি হচ্ছে পরবর্তী জায়গায়, মহাকাব্যের শ্রেণী। মহাকাব্যের শ্রেণীর মধ্যে বলছে, দেখুন, খুব গুরুত্বপূর্ণ মহাকাব্যের শ্রেণী চ্যাপ্টারটা স্টার্ট দিয়ে রাখুন। এখানে বলছে মহাকাব্যের ট্র্যাজেডির মতোই মহাকাব্যের নানান শ্রেণী। মহাকাব্য সরল বা জটিল হতে পারে, চরিত্র নির্ভর বিপর্যয়ের কাহিনী, এই যে দেখতে পাচ্ছেন আশা করি। গান এবং দৃশ্যের কথা যদি বাদ দিই, তাহলেও কিন্তু মহাকাব্যের মধ্যে ট্র্যাজেডির মতোই বিপ্রতিপতা, উদ্ঘাটন এবং বিপর্যয়ের কিন্তু প্রয়োজন অভিপ্রায় এবং ভাষারীতির। হোমার এইসব উপাদান প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে এইসব উপাদান কে প্রথম ব্যবহার করেছিলেন? হোমার, তাই তো? এবং সার্থকভাবেই ব্যবহার তিনি করতে পেরেছিলেন। তার জন্যই ইলিয়াদ হচ্ছে সরল কাহিনী, যার শেষ হচ্ছে বিপর্যয়ে। এটা পুরোটাই, এই জায়গাটা আমি স্টার্ট দিয়ে দিলাম, জায়গাটা পড়বেন, পুরোটা পড়বেন খুব ভালো করে, প্রত্যেকটাই পুরোটা ভালো করে পড়বেন, ঠিক আছে। এবং কি শেষ হচ্ছে বিপর্যয়। ওডিসি একটা জটিল কাহিনী যার চরিত্র নির্ভর। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। কিরকম প্রশ্নটা আসে এখানে লিখে দিচ্ছি আমি, আপনারা জাস্ট খাতার মধ্যে আমি যেটা লিখছি সেটা লিখুন। সরল, ঠিক আছে, সরল বিপর্যয়, সরল বিপর্যয়, এখানে লিখুন হচ্ছে ইলিয়াড, মনে রাখার জন্য, ঠিক আছে। জটিল চরিত্র নির্ভর, লিখুন জটিল। আশা করি বোঝা যাচ্ছে লেখা, জানি না, আমার হাতের লেখা খুব একটা ভালোও নয়, আর এখানে লিখে আর ওই এরকম ভাবে আসছে, যাই হোক, বোঝা দিয়ে কথা। ওডিসি মনে থাকবে, এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, এটা অবশ্যই মনে রাখবেন। সরল বিপর্যয়ের কাহিনী হচ্ছে ইলিয়াদের কাহিনী, এবং জটিল চরিত্র নির্ভর কাহিনী হচ্ছে ওডিসি কাহিনী। অবভিয়াসলি দুটোই হোমারের লেখা, এটা আলাদা করে কিছু বলবার নেই। পরের জায়গায় চলে আসুন, মহাকাব্য ট্র্যাজেডির দৈর্ঘ্য। এমন কিছু প্রশ্ন নেই, জাস্ট প্রথম দুটো লাইন একটু দাগিয়ে নিন। কিন্তু ট্র্যাজেডি এবং মহাকাব্যের পার্থক্য রয়েছে। এই পার্থক্য হলো কি, কাহিনীর দৈর্ঘ্য আর হচ্ছে মিতচ্ছন্দের প্রয়োগ। জাস্ট এটুকু মনে রাখুন। মহাকাব্য ট্র্যাজেডির মধ্যে যেটা পার্থক্য হয়ে নিল, দুটো দিক বলা হচ্ছে। একটা কি বলা হচ্ছে, একটা হচ্ছে কাহিনীর দৈর্ঘ্য, আর একটা মিতচ্ছন্দের ব্যবহার। দুটো পয়েন্ট মনে রাখতে হবে। এরপরে একদম শেষের দিকে আসুন, এরই এই জায়গাটা একটু খেয়াল করবেন। বৈচিত্র্যহীনতার ফলেই অনেক সময় ট্র্যাজেডির দর্শকেরা অতৃপ্ত থাকে, শেষ পর্যন্ত ট্র্যাজেডি অসফল হয়। এখানে মহাকাব্য এবং ট্র্যাজেডির দৈর্ঘ্য নিয়ে কিন্তু আলোচনা করছে। এর আগেও কিন্তু আমরা কিছুটা দৈর্ঘ্যের বিষয়ে পড়েছি, যে কতটা হতে হবে বা ঘটনাগুলোর মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। ট্র্যাজেডি এত বড় হয়ে যাবে না, কারণ ট্র্যাজেডির সময়ই বলে দিয়েছে সূর্যের আবর্তনকালের বিষয়, তাই তো? তার মানে সেখানে আমরা বুঝতে পারছি সেটা এত বড় হবে না যেটা আমরা বুঝতেই পারলাম না কি হয়ে গেল, কারণ সেটা তো একটা অভিনয় করতে হবে স্টেজে। তো সেখানে যখন সেই অভিনয়টা আমি তুলে ধরবো নাটকের মধ্য দিয়ে, তখন নিশ্চয়ই এত বড় একটা অভিনয় করব না যেটা মানুষ বুঝতেই পারলো না, তাই তো? তাই একটা নির্দিষ্ট
আকার থাকতে হবে, কিন্তু মহাকাব্যের আকার অবভিয়াসলি বড় হবে। এই বিষয়টাই এখানে বলেছে। এরপরে চলে আসি মহাকাব্যের ছন্দ। এখান থেকে কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। এই যা যা এখন আমরা পড়তে পড়তে যাব বেশিরভাগটাই ইনফরমেশন। সেটা কি? মহাকাব্যের যে ছন্দ সেটা হচ্ছে সুর ছন্দ বা ষটপতি ছন্দ। প্রশ্ন আসে, দাগাবেন। সুর ছন্দ কি বলছে? সুর ছন্দ সব থেকে গম্ভীর, সব থেকে রাজকীয়, এর মধ্যে অপরিচিত শব্দ ও রূপক ব্যবহারের স্বাচ্ছন্দ্য সব থেকে বেশি। বোঝা গেল? এটা হচ্ছে সুর ছন্দ। ঠিক আছে। তারপরে ক্রোখী নাচের ছন্দ আমরা পাবো এই যে এই জায়গাটা, ক্রোখী, ক্রোখী, আয়াম্বিক বা ক্রোখী। ঠিক আছে। আয়াম্বিক বা ক্রোখী অবশ্যই অনেক বেশি গতি চঞ্চল, ক্রোখী নাচের পক্ষে উপযোগী। আর আয়াম্বিক হচ্ছে বাস্তব জীবনের বর্ণনা। দেখুন এখান থেকে কিন্তু আমরা ইনফরমেশন পেলাম। ক্রোখী কি? ক্রোখী হচ্ছে নাচের উপযোগী। ঠিক আছে। আর আয়াম্বিক কি পেলাম? বাস্তব জীবনের বর্ণনার জন্য উপযোগী। মনে থাকবে। খায়রমনের মতো মিশ্র ছন্দে মহাকাব্য রচনা সব থেকে অতৃপ্তিকর। তাহলে মিশ্র ছন্দে মহাকাব্য রচনা কে করেছিলেন? খায়রমন। দেখুন এখান থেকে কতগুলো প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম। প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে টুকরো টুকরো ভাবে, যেন বাদ না চলে যায়। কবির ভূমিকা থেকেও আমরা একটা জায়গা পাবো। সেটা কি? কবিতায় কবি উত্তম পুরুষে কথা বলবেন অত্যন্ত কম। কারণ কি? সেক্ষেত্রে তিনি ঘটনার অনুকারক নন। মনে থাকবে। আপনারা হয়তো বলতে পারেন ম্যাম এইটুকুটুকু এই লাইনগুলো দাগিয়ে কি করবো? একটু ভালো করে লাইনটা পড়ুন। মন্তব্য যুক্তি আকারে প্রশ্ন কিন্তু আসতে পারে। এই জায়গাটাই মন্তব্য চলে এলো। ঠিক আছে। এই জায়গাটাই মন্তব্য চলে এলো। কবিতায় কবি কিভাবে কথা বলবেন? উত্তম পুরুষে কথা বলবেন। ঠিক আছে। উত্তম পুরুষ কাকে বলে আর বলতে হবে না আপনাদের। কথা বলবেন অত্যন্ত কম। উত্তম পুরুষে কথা বলবেন অত্যন্ত কম, জায়গাটা খেয়াল রাখবেন। কম বলছে কিন্তু। এর কারণ কি? কারণ মানেই তো যুক্তি, রাইট? তাহলে এটা এই জায়গাটা তো যুক্তি হিসেবে আসতেই পারে। যুক্তি কি? সেক্ষেত্রে তিনি ঘটনার অনুকারক নন। আসতে পারে, দাগাতে হবে। পরের জায়গায় চলে আসছি, চমৎকার। ট্র্যাজেডিতে চমৎকারের স্থান অবশ্যই প্রয়োজনীয়, তবে অসম্ভাব্য ঘটনার স্থান মহাকাব্যে অনেক বেশি। এখান থেকে সেরকম প্রশ্ন নেই। এই জায়গাটা একবার দাগিয়ে নিন, চমৎকার থেকে। এখানে কি বলছে? চমৎকার যে আনন্দদায়ক তার প্রমাণ কি? লোকে একটা খবর অন্যদের দেওয়ার সময় বেশ অতিরঞ্জিত করে বলে, কিছু নিজে জুড়ে নেয়। ঠিক আছে। আর যে শোনে সেও কিন্তু আনন্দ পায়। চমৎকারিত্ব ব্যাপারটা এই জন্যই আমরা বলি না, কোনো কিছু বলি যখন জল ঘোলা করে অনেক অনেক কিছু বলে, অনেক কিছু মিশিয়ে রোমাঞ্চকর করে বলে, আমাদের কিন্তু শুনতে খারাপ লাগে না, ভালোই লাগে। সেটাই বলছে। পরবর্তী পার্ট হচ্ছে উপন্যাস। এখানে সেরকম কোনো প্রশ্ন একেবারেই নেই। আচ্ছা, যে জায়গাটা দাগাতে বলবো জাস্ট দাগিয়ে দিন। উপন্যাস বলতে কি বলতে চেয়েছে এই লাইনটা দাগান। অবিশ্বাস্য সম্ভাব্যতার চেয়ে বিশ্বাসযোগ্য অসম্ভবতা বেশি গ্রহণযোগ্য। খুব গুরুত্বপূর্ণ লাইনটা। বলছে কি? অবিশ্বাস্য মানে বিশ্বাস করার মতো নয়, কিন্তু সম্ভাব্যতা মানে ঘটনাটা ঘটতেই পারে, তার চেয়ে বিশ্বাসযোগ্য মানে মানুষ বিশ্বাস করছে, অসম্ভাব্যতা বেশি গ্রহণযোগ্য মানে মানুষের বিশ্বাসটাকেই বড় জোর দেওয়া হয়েছে এখানে। লাইনটার মানেটা কিন্তু বুঝতে হবে। মন্থরতা থেকে সেরকম বিষয় কিছু নেই, এগুলো আপনারা নিজেরা একবার রিডিং করলেই বুঝে যাবেন। কাব্যের সমালোচনায় চলে আসি। বলছে এখানে এই জায়গাটা দেখুন, সমস্যা এবং তাদের সমাধান কত রকম হতে পারে, তাদের প্রকৃতি বা কি সেগুলো আলোচনা। চিত্রকর কিংবা অন্যান্য শিল্পীর মতো কবিও জীবনের অনুকারক, কাজেই তাকে এই তিনটি যে কোনো একটি অনুকরণ করতে হবে। কোনগুলো অনুকরণ করার কথা বলা হয়েছে? এই যে এক সেকেন্ড, এই যে কাজেই তাকে মানে কাকে? কবিকে। তিনটের অনুকরণ করতে হবে। কি কি? এই জায়গাটা দেখুন, তিনটির যে একটি অনুকরণ করতে হবে, যে কোনো একটি। কি? জীবন যেমন ছিল, অথবা জীবন যেমন, কিংবা জীবন যেমন হওয়া উচিত। তাহলে কি? জীবন যেমন ছিল, কোন কোন দিকগুলো দেখতে হবে? জীবনটা কেমন ছিল সেটা, অথবা জীবন যেমন অর্থাৎ যেমন আছে সেরকম, যেটা যেভাবে রয়েছে সেটা সেভাবেই, অথবা কি জীবনকে যেমন মনে করা হয়ে থাকে বা জীবন যেমন হওয়া উচিত। এই তিনটে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর এই জায়গাটা দেখুন একদম নিচে, কাব্য শিল্পে দু রকমের ত্রুটি ঘটে, একটা প্রত্যক্ষ আর একটা হচ্ছে আকস্মিক। হট করে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ করে দেবেন না, মানে প্রত্যক্ষ সাথে সাথে পরোক্ষটা আমাদের
চলে আসে সহোদর হিসাবে পাশাপাশি দুই ভাইয়ের মতন, কিন্তু ওরকম ভাবে লিখলে কিন্তু চলবে না, জায়গাটা পড়তে হবে প্রত্যক্ষ আকস্মিক। কোনো ঘটনা ত্রুটি দুভাবে ঘটে, একটা প্রত্যক্ষ ভাবে ঘটছে মানে ডাইরেক্ট হচ্ছে, আর একটা আকস্মিক ভাবে ঘটে গেল, ঠিক আছে? মানে একজন যদি একটা বিশেষ জিনিসের অনুকরণ করতে যান এবং তার অক্ষমতার জন্য ব্যর্থ হন, তাহলে সেটা হচ্ছে প্রত্যক্ষ ত্রুটি, ঠিক আছে? কিন্তু যদি এমন হয় যে তার পরিকল্পনার ভুল বা কোনো একটা বিশেষ বিজ্ঞানের হয়তো চিকিৎসাবিদ্যা বা কোনো কিছু ধারণার জ্ঞানের স্বল্পতা, যেমন দেখা যাক বলছে ধাবমান ঘোড়া আঁকতে গিয়ে যদি আঁকেন যে প্রাণীটার ডান দিকের দুটো পা তুলে ধরেছে, সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে বৈজ্ঞানিক বা আকস্মিক ত্রুটি। এর মানে কি সেটাও কিন্তু একবার দেখে নেবেন। এখান থেকে আর সেরকম কোনো প্রশ্ন নেই, অবশ্যই আপনারা কিন্তু জাস্ট পড়তে পড়তে যাবেন, ঠিক আছে? এখান থেকে সত্যিই কিছু নেই একদমই। পরবর্তী জায়গায় চলে যান 26 নম্বরে। আচ্ছা, 26 নম্বরে যাওয়ার আগে এর দুটো লাইন আমি একটু বলবো। ঠিক এই লাস্টের লাইনটা দেখুন, সমালোচকদের অভিযোগ, এই যে এই জায়গাটা, ঠিক আছে? সমালোচকদের অভিযোগ তাহলে 5 রকম, কি কি? অসম্ভব, অস্বাভাবিক, ক্ষতিকর, স্ববিরোধিতা এবং বৈজ্ঞানিক ত্রুটি। মনে থাকবে? তাহলে 25 নম্বরের লাস্টে কিন্তু আমরা পেলাম কি পেলাম, সেটা হচ্ছে যে সমালোচকদের অভিযোগ কি কি, একটা হচ্ছে অসম্ভব, অস্বাভাবিক, ক্ষতিকর, শত বিরোধিতা, আর হচ্ছে বৈজ্ঞানিক ত্রুটি। নেক্সট আমরা শেষ যে পার্টটা রয়েছে সেখানে চলে যাই। এখানে খুব বেশি কিছু বলার নেই, আবার এখানে সেম ভাবেই মহাকাব্য এবং ট্র্যাজেডি নিয়ে আলোচনা করেছে, যেগুলো আমরা আগেই পড়েছি। এখান থেকে দাগানোর মতন হচ্ছে মহাকাব্য কি, ট্র্যাজেডি কি, এর পার্থক্য ইত্যাদি, সেগুলো তো আমরা পাবোই। এই জায়গাটা দাগাবেন। এর যে পার্থক্য সেটা বলা হয়েছে মহাকাব্যের সঙ্গে ট্র্যাজেডির। এই যে প্রথমত কি রয়েছে, দ্বিতীয়ত ট্র্যাজেডিতে মহাকাব্যের সব উপাদান রয়েছে, এমনকি সুর ছন্দও ট্র্যাজেডিতে ব্যবহার করা চলে। তাছাড়া ট্র্যাজেডিতে আছে আরো দুটো স্বতন্ত্র উপাদান, সেটা কি কি? সঙ্গীত এবং দৃশ্য। খুব গুরুত্বপূর্ণ জায়গাটা কিন্তু। এখানে একদিকে ট্র্যাজেডি এবং মহাকাব্য লিখবেন, আগের দিনই আমি বলেছি, সেটা অল্প করে লেখা ছিল, এই জায়গাটায় সেটাই এলাবোরেট করে দিয়েছে, ঠিক আছে? এবং কি ট্র্যাজেডির একটি বিশেষ সুবিধা হলো যে স্বল্প দৈর্ঘ্যের মধ্যেই ট্র্যাজেডি সে তার উদ্দেশ্য সাধন করতে পারে, তাই তো? স্বল্প দৈর্ঘ্যের মধ্যেই সে তার উদ্দেশ্য সাধন করতে পারে, কিন্তু মহাকাব্য কিন্তু সেটা পারে না। তাহলে এই জায়গাটা, এই পার্টটা যদি পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে তুলে ধরা হয়েছে ট্র্যাজেডি এবং মহাকাব্যের মধ্যে একটা সম্পর্ক দিকও কিরকম রয়েছে, এবং পার্থক্য থাকলেও কোন কোন দিকে পার্থক্য রয়েছে, ঠিক আছে? এটা ডিটেলে আমার কিছু বলবার নেই, কারণ এই জায়গাটা সত্যিই খুব সোজা। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে আর কিছু নেই, পরিশিষ্ট চলে এলো। আরেকটা কথা আমার বলার, কিছু কিছু গ্রিক ভাষা এখানে আমরা পেয়েছি, সেগুলোকে ইংরেজিতে কি বলা হয় এবং বাংলায় কি বলা হয়, এই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? এবং সেগুলো আপনারা পেয়ে যাবেন একদম নিচে যে পাদটিকা হিসেবে গুলো রয়েছে সেখানে। এই যে এইরকম জায়গাগুলোতে কিন্তু পেয়ে যাবেন ইক্সিয়ন মানে কি, অ্যাজাক্স মানে কি, পরিশিষ্টতে সেরকম ভাবে কিছু নেই। তাহলে দেখুন আজকের ক্লাসটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, কারণ এখান থেকে খুব বেশি কিছু বোঝানোর নেই, জাস্ট বোঝানোর জায়গাগুলো কিন্তু আমি বলছি। আদারওয়াইজ যেগুলো যেগুলো দাগাতে হবে সেই জায়গাগুলো কিন্তু আমি বলে দিলাম। তাহলে এখান থেকে লাস্ট আমরা আজকে কি দেখলাম একবার বলে দিই, সেটা হচ্ছে রচনা রীতি বা ভাষা রীতি, শিল্প রীতি যেটাকে আমরা বলি, সেটা কেমন হওয়া উচিত। তারপরে মহাকাব্য সম্পর্কে আমরা জেনেছি, মহাকাব্যের শ্রেণী। এই মহাকাব্যের শ্রেণীর মধ্যে আমরা অনেক কিছু পেয়েছি, কি কি? মহাকাব্য ট্র্যাজেডির দৈর্ঘ্যটা নিয়ে আলোচনা করেছে, মহাকাব্যের ছন্দ কেমন হওয়া উচিত, কবির ভূমিকা কি হওয়া উচিত, চমৎকার বিষয়টা কি, উপন্যাস বলতে কি বলছে, মন্থরতা বলতে কি বলছে। নেক্সট আমরা কাব্যের সমালোচনা পড়েছি, এবং তারপর আমরা যেটা লাস্ট চ্যাপ্টার পড়লাম সেটা হচ্ছে মহাকাব্য ও ট্র্যাজেডি সম্পর্কে একদম শেষ ধারণা। এরপরে আপনারা পরিশিষ্ট পাবেন এবং সেখানে আপনারা দেখতে পাবেন কিছু পরিশিষ্ট 3 বাংলা প্রতিশব্দ এবং তার যে গ্রিক ভাষা সেটা কিন্তু রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন চাইলেই, কারণ দিলেও দিতে পারে, কোনো গ্রিক কিছু দিয়ে দিয়ে বাংলায় করতে দিতে পারে।
ঠিক আছে, পরিশিষ্ট 3 আশা করি এখানেও থাকবে। একবার দেখিয়ে দিচ্ছি আমি, যখন পুরোটাই বললাম এটুকু যদি থেকে থাকে দেখিয়ে দিচ্ছি। পরিশিষ্ট 1, আচ্ছা এখানে এদের ইয়েগুলো দেওয়া রয়েছে, প্রলোগ ইত্যাদি। পরিশিষ্ট 2, পরিশিষ্ট 3, এই যে বাংলা প্রতিশব্দ গ্রিক মূল, এই জায়গাগুলো একবার দেখে নেবেন। মুথোস বলতে কি বলতে চাইছে, কাহিনী, ঠিক আছে, এই জায়গাগুলো মনে থাকবে। গ্রন্থি বন্ধন, গ্রন্থি মোচন, এগুলোকে কি বলতে চাইছে। কমেডি, কমেডি হচ্ছে কোমোদিয়া, বলা যায় না, চলেই আসতে পারে এরকম ভাবে। একবার জাস্ট একবার রিডিং পড়ে দেবেন তাহলেই হবে। এই যে অ্যাজাক্স, ঠিক আছে, ব্যক্তি নাম, গ্রন্থ, কীর্তি ইত্যাদি, যাদের নাম আমরা পেয়েছিলাম, অনেকগুলো চরিত্রের নাম আমরা পেয়েছিলাম। আয়াসকুলাস, তাই তো, জেউথিস, এরা কারা, এরা কারা অবশ্যই কিন্তু জানতে হবে। একদম শেষে এখানে গ্রন্থপঞ্জি, আর কিছু নেই। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আর এই বইটা তো থাকলে আপনারা একদম হাতের সামনেই দেখে নিচ্ছেন। তাহলে এই হচ্ছে আলোচনা। দেখুন এই যে বিপর্যয়, দুর্ঘটনা, যন্ত্রণা হচ্ছে প্যাথোস, মনে রাখতে হবে। কিছু কিছু গুরুত্বপূর্ণ আছে, পড়লেই বুঝতে পারবেন। যেমন দেখুন বিপ্রতিপতা, দেখুন রয়েছে পেরিপেতিয়া, হচ্ছে বিপ্রতিপতা, ঠিক আছে। এই যে টার্মগুলো, যেগুলো গ্রিক টার্ম কি বা ইংলিশে কি বলে, এই বিষয়গুলো। এই যে মহাকাব্য হচ্ছে এপোপইয়া, মহাকাব্য। রচনা রীতি হচ্ছে দেখুন লেক্সিস, ঠিক আছে। এই জায়গাগুলো যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে টার্মগুলো অলরেডি আমরা বেশিরভাগ ছুঁয়ে ছুঁয়ে গেছি, ঠিক আছে, সেই জায়গাগুলো দেখবেন। কবিতা, কবিতা সোজা, পাইএসিস, কবি, আয়তন, এইরকম ভাবে যে জায়গাগুলো, গ্রন্থি বন্ধন, গ্রন্থি মঞ্চন, দেসিস, লুসিস, এই পার্টগুলো কিন্তু একবার জাস্ট নামগুলো একবার দেখে নেবেন। যদি প্রশ্ন আসে তাহলে যাতে ভুল না করি, আমরা 2 নম্বর তুলে আনতে পারি এখান থেকে। আর এটা এমন ভাবে পড়বেন, প্রথমে একবার ভালো করে রিডিং পড়বেন, তারপরে আমার এই ক্লাসটা করবেন, দাগাবেন জায়গাগুলো, ভালো করে নোট ডাউন করবেন, করে নিয়ে আবার নতুন করে পড়বেন বইটাকে, এবং যেটা খাতায় নোট ডাউন করেছেন কি নোট হিসাবে সেটাকে পড়বেন, ঠিক আছে। নিশ্চয়ই এগুলো দাগিয়ে দাগিয়ে পড়বেন, বা সময় থাকলে অবশ্যই খাতায় তুলে নেবেন, সেগুলোকে আবার পড়বেন কি নোট হিসাবে, পরীক্ষার আগে দেখে যাবেন। এই হচ্ছে আমাদের কাব্যতত্ত্বের আলোচনা। আপনাদের অনেক দিনের অনুরোধ ছিল অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব, 5টা ক্লাসের মধ্য দিয়ে আমি শেষ করালাম। আর কোন কোন বিষয়ে পড়াতে হবে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্ট বক্স চেক করি, কি কি আপনারা জানতে চাইছেন এবং কোন কোন ক্লাস আপনারা চাইছেন, সেই বেসিসে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করছি এবং করব। আচ্ছা, এবং অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কি ধরনের ক্লাস চাই না চাই সমস্ত কিছু জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে নির্দ্বিধায় আমাকে বলবেন। এবং এর যে ডেসক্রিপশন, লিঙ্কে গিয়ে দেখতে পাবেন অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সমস্ত লিঙ্ক রয়েছে, সেখানে যদি জয়েন করে যান তাহলে আমার সঙ্গে আপনারা সরাসরি যুক্ত হতে পারবেন, প্রতিদিনের ক্লাস কি হবে সেটাও জানতে পারবেন, এবং যে কোনো ইনফরমেশন আমি কিন্তু সেখানে দিয়ে দিই। তার পাশাপাশি বলবো, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। খুব ভালোভাবে থাকুন, সাবধানে থাকুন, সামনেই পরীক্ষা, খাওয়া দাওয়া ঠিক করে করুন এবং পড়াশোনার মধ্যে থাকুন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।